প্রিয় ছাত্রছাত্রীরা, আজ মডেল অ্যাক্টিভিটি পার্ট 8 অক্টোবর 2021 ভৌত বিজ্ঞান নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের এবছরের লাস্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, এটাই তোমাদের জমা দিতে হবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য। আচ্ছা, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কী বলেছে? যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয়। তাহলে যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয়, দেখি অপশানগুলো কী দিয়েছে। অপশানগুলো দিয়েছে ক ন্যাপথলিন বলের ভর, ন্যাপথলিন বলের ভরবেগ, ন্যাপথলিন বলের গন্ধ, আর ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এর মধ্যে কোনটা? ন্যাপথলিনের গন্ধ হচ্ছে পরিমাপযোগ্য নয়, ভর পরিমাপযোগ্য, ভরবেগ পরিমাপযোগ্য, ক্ষেত্রফল পরিমাপযোগ্য, শুধুমাত্র গন্ধটা পরিমাপযোগ্য নয়। বোঝা গেল? উত্তর হলো গ, ন্যাপথলিনের গন্ধ। আচ্ছা, নেক্সট কি বলেছে? আইসোবারদের ক্ষেত্রে যেটি সঠিক তা হলো ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, আর ভর সংখ্যা সমান। এটাই হচ্ছে উত্তর, ভর সংখ্যা সমান। এটা মনে রাখবে, আইসোবারের ভর সংখ্যা সমান হয়। যেমন হচ্ছে ক্লোরিন, আইসোবারের উদাহরণ হচ্ছে ক্লোরিন 17 মানে 17 আর হচ্ছে 35। আবার ক্লোরিনের আরেকটা আইসোবার হয়, যেমন 1835। বোঝা গেল? দুটো ভর সংখ্যা, এই ভর সংখ্যা সমান, এই ক্লোরিনের দুটো আইসোবার। বুঝা গেল? এটা তোমরা যখন এটা কারণ হিসেবে লিখে রাখবে, পরীক্ষা অন্যভাবেও আসতে পারে, যে দুটি আইসোবারের উদাহরণ দাও বা ক্লোরিনের আরেকটি আইসোবার কি, তখন এটা লিখতে হবে। ক্লোরিন 1735 আর 1835। আচ্ছা, নেক্সট হচ্ছে ভরবেগের মাত্রা সংকেত। দেখছে mLT, ক হচ্ছে mLT স্কোয়ার, গ হচ্ছে mL স্কোয়ার টি, আর mL টি টু দি পাওয়ার -1। তাহলে উত্তর হবে গ, mL টি টু দি পাওয়ার -1। তাহলে এটা কী করে হলো আমরা দেখে নিই। এটা তোমরা খাতাতে পাশে কারণ হিসাবে লিখে রাখবে। কীভাবে করবে? তাহলে কী রয়েছে? ভরবেগ। তাহলে ভরবেগ মানে কি? ভর গুণিত বেগ। তাহলে ভর কি জানো? ভরকে আমরা এম দিয়ে ডিনোট করি। আর দৈর্ঘ্য কী হচ্ছে? বেগ মানে কি? দৈর্ঘ্য ইন্টু সময়, দৈর্ঘ্য ভাজিত সময়, মানে লিখে দিই দৈর্ঘ্য বাই সময়। তাহলে কি এলো? এম গুণিত এল, আর নিচে সময়, দৈর্ঘ্যের জন্য এল আর সময়ের জন্য টি। তাহলে কি এলো? এম আর এল গুণ হয়ে গেল, টিকে আমরা যখন 1/t হবে, মানে কি 1/t। তাহলে এটার মানে হচ্ছে সমান এম এল টি টু দি পাওয়ার, এটাকে আমরা কী লিখি? -1 দিয়ে লিখি। যদি এটা স্কোয়ার হতো তাহলে -2 দিয়ে লিখতাম। বোঝা গেল কী করে এলো? এটা তোমরা খাতায় লিখে রাখো পাশে। কিন্তু এখন সরিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। নেক্সট, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, জলের একটা হচ্ছে ক জলের ঘনত্ব, জলের সান্দ্রতা, জলের ওপর পরিবাহিতা, জলের পৃষ্ঠটান। ঘ উত্তর হবে জলের পৃষ্ঠটানের জন্য, জলের ঘনত্বের জন্য নয়, সান্দ্রতার জন্য নয়, পরিবাহিতার জন্য নয়। এই ঘ উত্তর। আচ্ছা, শক্তির মাত্রীয় সংকেত হলো ml স্কোয়ার টি স্কোয়ার, ml টু দি পাওয়ার -2, ml টু দি পাওয়ার -2 টি স্কোয়ার, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ml টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। উত্তর হবে গ, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কী করে হলো দেখো। আচ্ছা, শক্তি সমান কি? শক্তি সমান কার্য বাই সময়। সময় সমান কি? বল
ইন্টু সরণ কার্য ডিভাইডেড বাই সময়। সময়টাকে আমি এক মিনিট আরেকবার দেখে দিচ্ছি। শক্তি সমান আচ্ছা আরো সহজ করে লিখি, শক্তি সমান হাফ mv স্কোয়ার। এটা তো শক্তি, তাহলে এর কোনো মাত্রা নেই, তাহলে এম এর মাত্রা এম, ভি মানে বেগ, বেগের হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 -1, তাহলে এল টি টু দি পাওয়ার -1 এর স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এম এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার -2, এটা গুণ হয়ে যাবে। বুঝে গেলো কী করে এলো? এভাবেই তোমরা লিখে রাখবে খাতায় বোঝার জন্য। নেক্সট, আচ্ছা, কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো এন এম নিউটন মিটার, নিউটন মিটার স্কোয়ার, এন এম স্কোয়ার। এন হচ্ছে নিউটন আর এম হচ্ছে মিটার। এন হচ্ছে নিউটন আর এম হচ্ছে মিটার। তাহলে কী হলো, এন এম নিউটন মিটার, এন এম স্কোয়ার মানে এন নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার। তাহলে উত্তর হবে ঘ, নিউটন পার মিটার। মনে রাখবে এটা। নেক্সট, আচ্ছা, নেক্সট কী হচ্ছে, গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, সরি এটা হবে না, নাইট্রোজেন ডাইঅক্সাইড। গ উত্তর। একটি বলকে খাড়াভাবে উপর দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির চারটি অপশানের ভিতরে কী কী দেওয়া রয়েছে? একটা রয়েছে গতিশক্তি সর্বাধিক হবে, স্থিতিশক্তি সর্বাধিক হবে, গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে, আর গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম হবে। এখানে হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে সর্বাধিক হবে, যখন এখানে চলে আসবে এখানে হচ্ছে স্থিতিশক্তি সর্বদা ম্যাক্সিমাম, আর এখানে হচ্ছে গতিশক্তি ম্যাক্সিমাম। বুঝলে, এখান থেকে যদি ছোঁড়া হয়। আচ্ছা, নেক্সট, আচ্ছা, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ হচ্ছে 2-1। বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল এমন একটি কলোডীয় মিশ্রণের উদাহরণ হলো নদীর ঘোলা জল। এরকম কলোডীয় জলের উদাহরণ হলো নদীর ঘোলা জল। জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণে পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে বেশি ড্যাশ হয়, চেয়ে কম হয়। সাবান জলের এটা পৃষ্ঠটানটা কম হয়। ওকে, সাবান জলে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান এতে কম হয়। আচ্ছা, নেক্সট, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক সবাই জানো জুল পার সেকেন্ড, বা যেটাকে বলা হয় এক কথায় ওয়াট, যেটাকে এক কথায় ওয়াট বলা হয়। নিচের বাক্যগুলির মধ্যে সত্য বা মিথ্যা বলো। একটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, যে কোনো ঘনত্বই এককহীন হয়, এটা মনে রাখবে, এককহীন ঘনত্ব, সেটা হচ্ছে সত্য। আচ্ছা, একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ 8 সেন্টিমিটার হবে। কি সরণ 8 সেন্টিমিটার, কী হচ্ছে ব্যাপারটা বুঝে দেখো। এটা কথাটা মিথ্যা। এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ আর বলা আছে, এটা বৃত্ত, অর্ধবৃত্ত। কী বলছে, এটা আর ব্যাসার্ধে এটা বৃত্তাকার পথের অর্ধেক গেছে, মানে এখান থেকে শুরু করে, মানে এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে গেছে, এটা এ বিন্দু, এখান দিয়ে গেছে। এবার তাহলে তার সরণ কোনটা হবে? পুরোটা সরণ হবে। তার সরলরৈখিক যে ডিস্টেন্স, দূরত্বটা, সেটা হচ্ছে আর, মানে সেটা এটাও এখান থেকে এটা আর, তাহলে এটাও আর, মানে 2r হবে সরণ, কিন্তু দেয়া রয়েছে আর, তো সুতরাং এটা মিথ্যা। নেক্সট, আচ্ছা, তারপরে কি বলেছে,
দেখো বলেছে 3 12C কার্বনের ক্লোরিনের পারমাণবিক হচ্ছে 35.453 হলে ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ। কথাটি সত্য, একদম সত্য। কারণ কি 12 কার্বন স্কেলের কোনো পরমাণুর ভর হাইড্রোজেনের সাথে তুলনা করা হয় এবং সেই ভরকে ইউ এককে প্রকাশ করা হয়। সুতরাং যদি একের সাথে মানে একটা হাইড্রোজেনের ভর হয় তাহলে এটা গুণিত ইউ, এটা গুণিত ইউ, বুঝা গেল? তাহলে পরমাণুর ভর হবে ওটা গুণিত ইউ, এত ইউনিট। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলা হয়। কথাটা সত্য। আচ্ছা, যে দ্রবণে বলছে যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ হয় pH গ্রেটার দেন 7, সত্য। pH গ্রেটার দেন 7 সত্য, 7 এর থেকে বড় মানে হচ্ছে ক্ষারীয় হয়। ক্ষারীয় দ্রবণে কি হচ্ছে মিথাইল অরেঞ্জ হলুদ হয়ে যায়। কার্য একটি ভেক্টর রাশি, একদম মিথ্যা, কারণ কার্য ভেক্টর রাশি নয়, এর শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই। বুঝা গেল? নেক্সট, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গুণিত 10⁻³ কেজি। এটা কী করে হলো তোমাদের দেখিয়ে দিই। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের কত পারমাণবিক ভর হচ্ছে মোলার ওয়েট যেটা বলে, পারমাণবিক ভর হচ্ছে কার্বন CO2 কার্বন ডাইঅক্সাইড, তাহলে সি হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16 গুণিত 2, তাহলে কত হলো 12 + 32 সমান হলো 44। তাহলে 44 মানে কি হচ্ছে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর হলো 44 গ্রাম। ঠিক আছে, 44 গ্রাম, গ্রামকে যদি আমি কিলোগ্রামে করি তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 44 ভাজিত 100 নয় 1000 দিয়ে করতে হবে, সেটা কেজি হবে। তাহলে এটাই আমি কী করছি 44 গ্রাম সমান এটা, তাহলে 44 এটা হলে 10⁻, নিচে আছে যেহেতু ওই জন্য -3 কেজি। এটা হচ্ছে উত্তর। বুঝা গেল? তাহলে কী করে হলো, এটা প্রথমে বের করে নেবে, টোটালটা 44, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 44 গ্রাম, আর এখান থেকে তাহলে কি হচ্ছে 44 গ্রামের সমান, তাহলে আমি কেজি থেকে করলে 10⁻³ হবে। আচ্ছা, নেক্সট, রাবার ও ইস্পাতের মধ্যে ইয়ং গুণাঙ্ক এর মান বেশি হয়, ইস্পাতের ইয়ং গুণাঙ্ক সবসময় বেশি হয়। ওকে, নেক্সট, একটি অ্যাসিড লবণের সংকেত কি? অ্যাসিড লবণ হচ্ছে NaHCO, সোডিয়াম বাইকার্বনেট। মনে রাখবে, এটা জলীয় দ্রবণে কী হচ্ছে, জলীয় দ্রবণে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটি H2CO3। জলীয় দ্রবণে কার্বনিক অ্যাসিড তৈরি করে বলেই অ্যাসিড লবণ বলা হয়, মনে রাখবে। আচ্ছা, নেক্সট, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। এসআই এককের ঘনত্বের মান 1 গ্রাম পার লিটার সমান হচ্ছে 1 কেজি পার মিটার কিউব। একে মানে একই ব্যাপার, আমি এটা তোমাকে দেখিয়ে দিই কীভাবে করছি। 1 কেজি লিটার মানে 1 গ্রাম ডিভাইড বাই 1 লিটার, তাহলে সমান হচ্ছে 1 গ্রাম সমান কত কেজি। তাহলে আমি এটাকে 1কে আমি 1000 দিয়ে ভাগ করব সমান এত কেজি। আর একইভাবে একে আমি ml যদি কনভার্ট করতে চাই 1000 দিয়ে ভাগ করব ml। আচ্ছা, তাহলে কেজি পার ml স্কোয়ার আছে, এটা m মানে হচ্ছে এখানে m মানে হচ্ছে এখানে m সমান হচ্ছে ml, মাথায় রাখবে।
বলে এম সব মিটারের সাথে গণ্ডগোল হবে। এটা এম মানে হচ্ছে ml, তাহলে ml তাহলে আমি কী দেখালাম, দেখাচ্ছি তাহলে 1 গ্রাম সমান হচ্ছে 1000 কেজি, আবার 1 লিটার সমান 1000 ml। আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে আমরা কি পেলাম যে এক মিনিট, এটা একের এটা তাহলে কি হচ্ছে, আমি যদি এটা ভাগ করি এটা বাই এটা 1 গ্রাম ডিভাইডেড বাই যদি 1 লিটার করে থাকি, তাহলে 1/1000 কেজি আর ডিভাইডেড বাই 1/1000 মিটার কিউব, তাহলে দুটোই কেটে যাবে, কালারটা চেঞ্জ করে না, দিয়ে আলটিমেট কী আসবে আমার 1 কেজি পার মিটার কিউব। তাহলে বোঝা গেল কী করে হলো, তাহলে 1 গ্রাম পার লিটার সমান 1 কেজি পার মিটার কিউব। তাহলে এর ঘনত্বের তাহলে কী থাকবে, একই থাকবে যা থাকবে এসআই ইউনিটে যা ছিল, তাহলে ঘনত্বের কী হচ্ছে অনুপাত কী হবে, 0.0898 ছিল হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব, তাহলে সেটাই কেজিতে করলে 0.098 কেজি পার মিটার কিউব হবে। বোঝা গেল, এটা এটা ml না, এটা মিটার কিউব হবে, এটা মিটার কিউব আছে। এটা হচ্ছে 1 লিটার সমান হয় 1 লিটার সমান হয় 1000 মিটার কিউব। বোঝা গেল, এটা মাথায় রাখবে। নেক্সট কী বলেছে, একটি মৌলের পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা 184, ভর সংখ্যা রয়েছে 235 হলে নিউট্রন আছে কত নির্ণয় করতে বলেছে। নিউট্রন তাহলে নির্ণয় করার জন্য কি করতে হবে, আচ্ছা দেখা যাক। আমরা একটা জিনিস জানি, একটু মনে রাখবে যে প্রোটন সংখ্যা সমান সবসময় হবে ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে তা যদি সমান হয়, আমার পরমাণুতে মোট দুটো রয়েছে কত 184 রয়েছে, তাহলে হচ্ছে অর্ধেক রয়েছে তাহলে প্রোটন, তাহলে প্রোটনের সংখ্যা পেয়ে গেলাম 184, মানে 92টি প্রোটন রয়েছে। এবার আমরা কি জানি নিউট্রনের সংখ্যা, তাহলে কী হবে, নিউট্রনের সংখ্যা সমান পরমাণুর সংখ্যা ভর সংখ্যা ডিভাইডেড বাই প্রোটন সংখ্যা। এখন ভর সংখ্যা 235 বলা আছে, তাহলে 92টা বাদ দিলেই তাহলে আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। নিউট্রন সংখ্যা আছে তাহলে 143। তাহলে একটা জিনিস, একটা ফর্মুলা মাথায় রাখবে এই ক্ষেত্রে করার জন্য, পরমাণুর ভর সংখ্যা সমান নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। বুঝে গেল, এই ফর্মুলাটা যেন মাথায় থাকে, লিখে নাও খাতায়। নেক্সট বলছে 1 লিটার দ্রব্যে 18 গ্রাম গ্লুকোজ আছে আর আণবিক ওজন দেওয়া আছে 180 গ্রাম, তাহলে মোলার মাত্রা কত নির্ণয় করতে বলেছে। তাহলে গ্লুকোজের আণবিক ওজন হচ্ছে 180 গ্রাম, 180 মানে কি 1 মোল গ্লুকোজ সমান 180 গ্রাম গ্লুকোজ। তাহলে উল্টে আমি যদি লিখি, তাহলে 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল, তাহলে 1 জন্য কত হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে 1/80 180 মোল গ্লুকোজ। এবার তারপর কী হচ্ছে, তাহলে 18 গ্রাম সমান কত হবে, 18 গ্রাম সমান তাহলে কী হবে, আমি তোমাদের একটু এটা করে দিয়ে দেখিয়ে দিই। তাহলে 18 গ্রাম তাহলে সমান কী হবে, তাহলে 180 ছিল গুণিত 18 হবে, তাহলে এটা দিয়ে কাটলে এটা 10 হবে, তাহলে সমান 1/10 মানে 0.1 মোল গ্লুকোজ। বোঝা গেল, দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল পার লিটার। আচ্ছা, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লঘু সালফিউরিক অ্যাসিড আছে। আচ্ছা, একটি রাসায়নিক পরীক্ষার সাহায্যে কীভাবে পার্থক্য নির্ণয় করবে, কীভাবে বিকারক ব্যবহার করে কীভাবে পার্থক্য করবে সেটা বলতে বলেছে, আর সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি উল্লেখ করো। যে ভৌত পরিবর্তনটা হচ্ছে সেটা উল্লেখ করতে বলেছে।
দেখা যাক কীভাবে আলাদা করা যাবে। কী বলছে, বিকারক হিসেবে আমরা নেব বেরিয়াম ক্লোরাইড, যার ফর্মুলা আছে BaCl2। লঘু সালফিউরিক অ্যাসিডে কী হবে, লঘু সালফিউরিক অ্যাসিড সংকেত হচ্ছে H2SO4। জলীয় দ্রবণে তাহলে কি হচ্ছে, লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ বেরিয়াম সালফেট পড়বে। এই যে রিয়েকশানটা H2SO4 প্লাস BaCl2, সেটা BaSO4 উৎপন্ন হচ্ছে, এটা রং হচ্ছে সাদা, সাদা পদক্ষেপ অদ্রাব্য, আর প্লাস HCl উৎপন্ন হবে। ঠিক আছে, এই সাদা রং দেখে বুঝে যাবো আমি যে এটা সালফিউরিক অ্যাসিড। আবার নেক্সট কী হচ্ছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কোনো পদক্ষেপ আসবে না, সুতরাং আমরা বুঝে যাবো এটা রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। কোনো জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়ায় আর প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে কী পার্থক্য রয়েছে? আচ্ছা, জলে সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্রবীভূত হওয়া আর হচ্ছে প্রোটিন অণু দ্রবীভূত কী পার্থক্য রয়েছে? দ্রবীভূত হওয়ার মধ্যে কী পার্থক্য রয়েছে? দেখো, জলে সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবীভূত হয়, এর আয়ন হিসেবে Na+ আর Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়, ফলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির, ফলে এরা কী হচ্ছে, প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিন অণুগুলি জলের সঙ্গে বিভাজিত হয়ে বৃহৎ এবং ক্ষুদ্র অণুতে পরিণত হয়, যা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। বুঝা গেল? আচ্ছা, কোনো বস্তুর ভর m এবং শক্তি E হলে প্রমাণ করো যে ভরবেগ হলো 2me, মানে √2me। এখন আমি প্রমাণ করবে, দেখো প্রমাণটা। তার জন্য কি ধরে নিতে হবে, ধরা যাক √2me প্রমাণ হচ্ছে। কীভাবে হচ্ছে, ধরা যাক ভর m কোনো বস্তুর, আর বেগ হচ্ছে, সমবেগ হচ্ছে v। তাহলে বস্তুর গতিশক্তি সমান কীভাবে আমরা জানি, গতিশক্তি সমান ½ mv²। m হচ্ছে বস্তুর ভর, তাহলে গতিশক্তি সমান v² যদি হয়, তাহলে আমি এইখানটা স্টেপ জাম্প করে লিখেছি, তো আমি এটা ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে E সমান ½ মিনিট, তাহলে এখান থেকে আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে 2E সমান আসবে হচ্ছে mv²। 2E সমান আসবে mv², তাহলে কি আসবে, তাহলে v² সমান আসবে, এদিকে যদি আমি নিয়ে আসি 2E ডিভাইডেড বাই m। তাহলে v সমান আসবে কি হচ্ছে, আমি রুট হয়ে যাবে, তাহলে এটা 2E বাই m। আচ্ছা, এবার কি বলেছে, বস্তুর রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ চেয়েছে, ভরবেগ জন্য কি হচ্ছে, ভরবেগ p সমান ভর ইন্টু বেগ, মানে m ইন্টু v। তাহলে m এর মান জানি আমরা, m এটা, তার সাথে আমরা কি করব, v এর মান বসিয়ে দেবো 2E ডিভাইডেড বাই m। তাহলে এইটা মানে কি, এর মানে হচ্ছে √m ইন্টু √m। এটাকে আমি am কেটে যাবে, এখান তাহলে এটা √m পড়ে থাকবে। এটা আমি ভালো করে লিখছি, তাহলে এটা কি আসছে, √m ইন্টু √2e। তাহলে এটাই এসে গেল √2me। বুঝে গেল? আচ্ছা, আমি এটা আরেকবার ফ্রেশ করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি করবে, তাহলে 2 গুণ যাবে 2e সমান হচ্ছে mv², और v² সমান হচ্ছে 2e বাই
এম और ভি সমান হচ্ছে √2e/m। আচ্ছা, আবার আমরা জানি ভরবেগ পি সমান এম ভি, আর ভি এর মানটা বসিয়ে দেবো এম ইন্টু 2e/m। এই এম বাইরের এম মানে কি √m ইন্টু √m, তাহলে এটা কাটবে আর পড়ে দেবে √m, সেটাই। তাহলে কি হলো √m ইন্টু √2, কি হলো ওতে পি সমান √2m e প্রমাণিত হলো, প্রুভড। বুঝে গেল? তোমরা পজ করে দেখে নেবে। আচ্ছা, নেক্সট, সাধারণ স্কেলের সাহায্যে এটি পাতলা পাতার গড় বেদের মান কীভাবে নির্ণয় করবে? আচ্ছা, গড় বেদ কী করে নির্ণয় করবে পাতলা পাতার সাথে? তাহলে হচ্ছে 100টি বা তার বেশি পাতার, যেটা তুমি পাতা গুনে নিতে পারবে, কে ধরে চেপে ধরে আমরা স্কেলের সাহায্যে ওই গড় অনেক জায়গায় সাধারণ মানে পাতা বিভিন্ন জায়গায় বসিয়ে আমরা নেব, মাপটা নেব বেদটার। এবার সেটাকে আমরা গড় করে নেব। গড় মানে সাপোজ ধরলাম 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আবার 7 সেন্টিমিটার, 3 জায়গায় মাপ নিলাম। তার 3 জায়গার মাপ হলে আমরা গড় তাহলে কত হবে? গড় সমান হবে, এগুলো যোগ হবে, যোগ ভাজিত 3 মানে তাহলে 7 5 11 আর 18 ডিভাইড বাই 3 মানে 6 সেন্টিমিটার হবে। তাহলে গড় বেদ ডিভাইডেড বাই যতগুলো পাতা থাকবে, 100 থাকলে 100, 200 থাকলে 200, তাহলে এটাই হবে তার একটা পাতার বেদ। বোঝা গেল? তাহলে গড় বেদ মেপে নিলাম, এবং গড় বেদ আর পাতার সংখ্যা যদি n হয় তাহলে হচ্ছে একটি পাতা হবে কত? গড় বেদ ভাজিত হবে পাতার সংখ্যা। ওকে, নেক্সট, আলফা কণার বিচ্ছুরণে পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? রাদারফোর্ড পরমাণুর তাহলে কি কি সিদ্ধান্ত নেওয়া যায় একটা দেখা যাক। তাহলে আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষা রাদারফোর্ড কতগুলি সিদ্ধান্তে উপনীত হয়েছিল। 1 নম্বর, যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে গিয়েছিল, মানে কি পরমাণুর বেশিরভাগ স্থান ছিল ফাঁকা, মানে শূন্য, পরমাণু নিরেট নয়। আবার কি বলছে, 2000-এর মধ্যে একটি মাত্র কণা কী হয়েছে? ফিরে এসেছে। এবার ধনাত্মক আধানযুক্ত আলফা কণা একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে, এটা ধনাত্মক আধান দ্বারা, তাহলে কি হচ্ছে ফিরে আসে। এবার হচ্ছে এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে, যা কেন্দ্রের মধ্যেই থাকে, এটির নাম হলো হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এখানে এটা ভুল আছে, এটা ধনাত্মক হবে না, ঋণাত্মক। ওকে, আমি আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদের। কি বলছে, একটি এটা ধনাত্মক, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। কি বলছে, 20,000-এর মধ্যে একটি কণা মাত্র ওই পথে ফিরে আসে। সুতরাং ঋণাত্মক আলফা কণা যখন একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে, এটা ঋণাত্মক আধান। ঠিক আছে, ঋণাত্মক আধান পরমাণু খুব কম পরিমাণ জুড়ে থাকছে, আর যেটা পরমাণু রাদারফোর্ড কী নাম দিয়েছিল? নিউক্লিয়াস। ঠিক আছে, মানে 20,000-এর কণার ভেতর একটি মাত্র রে যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে আসছে। বোঝা গেল? যেটাকে নিউক্লিয়াস নাম দিয়েছে। আচ্ছা, 1 কিলোগ্রাম ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে গতিশক্তি কত হবে তা নির্ণয় করে। তাহলে আমরা তো জানি হাফ mv স্কোয়ার, হাফ গতিশক্তি সমান ই সমান হাফ mv স্কোয়ার। তাহলে এম এর মান কত জানো?
কী বলছে 1 কিলোগ্রাম, ঠিক আছে, 1 কেজি বসিয়ে দেবে, আর ভর যেন 1 মিটার পার সেকেন্ড বসিয়ে দেবে। তাহলে এটা পুট করলে কী আসবে 0.5 জুল। বুঝা গেল? আচ্ছা, একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ব্রেক কষার ফলে মানে একটা মন্দন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করে। ট্রেনটি থামতে কত সময় লাগবে? আচ্ছা, সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ারে, যেহেতু আমরা এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, তাই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে তার জন্য কী করতে হবে, 60 কিলোমিটারকে আমি যদি মিটারে করতে চাই তাহলে কী হবে, 60 ইন্টু 1000, মানে 1 কিমি সমান 1000 মিটার। তাহলে কী হলো 60,000, এটা বসলো, তাহলে 60,000। আবার ডিভাইড বাই 1 আওয়ার মানে 1 ঘন্টা, তাহলে এটা 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড দিয়ে ভাগ হলো, এটা সেটা মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম। এবার যদি আমি কেটে যাই, 2 শূন্য, এই 2 শূন্য কেটে যাবে, আর 6 দিয়ে কাটবে, নিচে 6, আর এখানে 100, এই যে 100/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা ক্লিয়ার করে দেখে নাও, ঠিক আছে। তাহলে 100/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার অন্তিম বেগ জুড়ে যেহেতু থেমে গেছে, ভি সমান 0, মন্দন বলা আছে এম পার সেকেন্ড স্কোয়ার, 1 এম পার সেকেন্ড স্কোয়ার। টি আমাদের জানতে হবে, আর আমরা জানি কি ভি সমান ইউ মাইনাস এটি, মন্দন যেহেতু জন্য এ মাইনাস। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ভি যেহেতু 0, ইউ সমান 100/6 প্রাথমিক বেগ ছিল, আর মন্দন কত 1, আর টি আমরা জানি না, টি বের করব। টি ক্যালকুলেশনের জন্য কী করতে হবে তাহলে, আচ্ছা, তাহলে টিটাকে আমরা এই পাশে, তাহলে 1t মানে টিটা যেহেতু মাইনাস রয়েছে সমানের দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু টিতে পড়ে দিল, এই জন্য 100/6। তাহলে কী হলো, 100/6 সমান হলো, কেটে যাবে, এটা 3 হবে, 50, আর এটা 16। এটা যখন তোমরা সমাধান করবে 3, এটা 50 যখন করবে তাহলে কত আসবে, 1 3 2 0 6 6 18, 16 2 3। তাহলে ট্রেনটি থামতে 16.23 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। একটি জৈব যৌগের ভরের অনুপাতে 0.031% ফসফেট আছে। ভর যত রয়েছে তার 0.031% ফসফেট রয়েছে। গুড। যে এই যৌগের একটি অনুপাতে এই যৌগের অণুতে একটি ফসফরাস পরমাণু রয়েছে, মানে একটি ফসফরাস রয়েছে, যে মোলার ভর নির্ণয় করতে বলেছে। একটি ফসফরাস তাহলে মোলার, আর যৌগটির পরমাণু সম্বন্ধে কী বলতে পারো? আচ্ছা, তার আগে আমরা দেখি কি হয়। উত্তরটা দেখো, ঠিক আছে। প্রশ্নে দেওয়া রয়েছে, প্রশ্নে কি দেওয়া রয়েছে, প্রশ্নে দেওয়া হচ্ছে 100 গ্রাম জৈব যৌগের ভেতর, যেহেতু এত পার্সেন্ট ফসফরাস ছিল বলেছিল, 0.031% ফসফরাস ছিল, তাহলে কি হচ্ছে, তাহলে 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস আছে, তাহলে 0.031, তাহলে 0.031 ফসফরাস থাকে 100 গ্রাম জৈব যৌগে, তাহলে 1 গ্রাম ফসফরাস কততে থাকবে, তাহলে 1 গ্রাম থাকবে 100 ভাজিত ওইটা যেটা রয়েছে 0.031, 0.031। এবার কী হচ্ছে, তাহলে 31 গ্রাম ফসফরাস থাকে, তাহলে 31 গ্রাম নিলাম কেন আমরা, দেখো যেহেতু ফসফরাসের এ বলে দিয়েছে 31, ঠিক আছে, এর জন্য তাহলে কী নিলাম, তাহলে 31 গ্রাম যদি আমরা দেখি, তাহলে 31 গ্রামে তাহলে কী থাকবে, গুণিত 31, তাহলে এই 3টের জন্য আমি এখানে আরেকটা উপরে 3টে শূন্য দিতে পারি, তাহলে 31 কেটে গেল, তাহলে কি থাকলো, 1-এর পিঠে 5টা শূন্য, এত গ্রাম জৈব যৌগ। তাহলে কি বলা হচ্ছে, প্রশ্নানুসারে আণবিক ভর 31 হলে তাহলে যৌগটির, তাহলে আণবিক যৌগটির ভর কত হবে, তাহলে 1-এর পিঠে 5টা শূন্য, গ্রাম পার মোলে। আচ্ছা, যৌগটির ভর পেয়ে গেলাম।
আচ্ছা, যোগের ক্ষেত্রে যোগের আয়তন তার পরের কোশ্চেন বলেছে, দেখো তাহলে যৌগটির ভর কত, এত গ্রাম পার মোল, মোলার ভর। এবার যৌগটির আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? আয়তনও এখান থেকে আমরা বের করে নিতে পারবো। কীভাবে বের করে নিতে পারবো? আণবিক ভর, যেহেতু মোলার ভর পেয়ে গেছি, তাহলে মোলার ভর পেয়ে গেলে আমরা তাহলে কীভাবে এখান থেকে যৌগের আয়তন করতে পারবো? কারণ কি, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে যৌগটির ক্ষেত্রে কি আসছে, এটা মোলার ভর এত গ্রাম, যে কোনো যৌগের তাহলে আয়তন কী হয় আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বার, যেটা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর 23, এটা অণুর আয়তন কত হয় 22.4 লিটার, এসটিপিতে 4 লিটার। তাহলে কি এলো, তাহলে একটার জন্য কত হলো, ভাগ হয়ে যাবে এটা, তাহলে 22. এটা প্রেস করে লিখছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কি হলো 22.4 ডিভাইড বাই 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, 10⁻23 যখন এর উপরে যাবে, এটা তোমরা জানো যে মাইনাস হয়ে যায়, আর এটা ভাগ করবে, তোমরা ভাগ করলে দেখতে হবে 3.71 ইন্টু, এটা যেহেতু পেপারটা উপরে যাবে 10⁻23, এটাই হবে উত্তর। এটা তোমরা ভাগ করে দেখে নেবে, ঠিক আছে? আমি দেখালাম না, ভিডিও করতে পজ করে দেখে নেবে। নেক্সট হচ্ছে একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভর যথাক্রমে এম আর ক্যাপিটাল এম, ভরবেগ সমান, তাহলে গতিশক্তি কি হবে, কোনটির গতিশক্তি বেশি হবে? ওকে, সিম্পল। তাহলে তার জন্য কি করতে হবে, একটি বস্তু, হালকা বস্তুর ভর এম, ভারী বস্তুর ক্যাপিটাল এম, বস্তুর ভরবেগ সমান পি, যেহেতু সমান বলেছে। এবার তাহলে কি আসছে, হালকা বস্তুর তাহলে গতিশক্তি এক্ষুনি তোমাদেরকে দেখালাম যে গতিশক্তি ই সমান হাফ এম স্কয়ার, তাই তো? তাহলে এম এ দিয়ে তাহলে কি হবে, এটা তো কি দেখালাম, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে তাহলে আমি পি, ভরবেগ যেহেতু সমান দেওয়া রয়েছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে ভরবেগ আনতে হবে। ভরবেগ পি সমান কি জানি, এম ভি। তাহলে আমি কি করবো, উপর নিচে এম দিয়ে গুণ করে দেবো, মানে এটা এম ভি স্কোয়ার গুণিত এম ডিভাইড বাই 2m, নিজেরটাকেও এম দিয়ে গুণ করে দিয়েছি। এটা কেটে যাবে, তাহলে একই জিনিস থাকলো। তাহলে কি থাকলো, তাহলে উপরে থাকলো এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই 2m, মানে এটা হচ্ছে এম ভি এর হোল স্কোয়ার ডিভাইড বাই 2m। তাহলে কি থাকলো, পি স্কোয়ার বাই 2m। তাহলে অতএব গতিশক্তি সমান ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, তোমাদের পিডিএফে যেটা আছে এটা তোমরা ভিডিও দেখে কারেকশান করুন, এটা পি স্কোয়ার হবে, ঠিক আছে? এবার দেখো, এটা আমি যদি, এটা হালকা বস্তুর ক্ষেত্রে এ হলো গতিশক্তি, ভারী বস্তুর ক্ষেত্রে তাহলে পি স্কোয়ার বাই ক্যাপিটাল 2m হবে, মানে ভারী বস্তুর ক্ষেত্রে পি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম হবে। বোঝা গেল? আচ্ছা, আমি এখন ইটেস করেছি, তোমরা এ করে নিও। তাহলে পি স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। এবার যেহেতু এদের অনুপাত চেয়েছে, এবার আমি দুটো যদি অনুপাত করি, তাহলে এটা পি স্কোয়ার, এটা পি স্কোয়ার। তাহলে ওই ক্ষেত্রে পি স্কোয়ার বাদ চলে যাবে, হাফ 2 বাদ। এটা আমি একটু সমাধান করে দেখিয়ে দিই, আমি এখানে করছি। তাহলে পি স্কোয়ার 2 স্মল এম ইজ টু পি স্কোয়ার 2 ক্যাপিটাল এম। এবার তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কি পড়ে থাকলো 1 বাই স্মল এম ইজ টু 1 বাই ক্যাপিটাল এম। ওকে, তাহলে
এটা তাহলে কি হচ্ছে, হালকা ইষ্ট ভারী। মানে তাহলে এটা যখন আমরা ওপর নিচ করব, এটা তাহলে এ হলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/m গুণিত m/1 হয়ে যাবে, তাহলে সমান দাঁড়াবে M/m। তাহলে বোঝা গেল যে হালকা অনুপাত ভারী সমান হচ্ছে M/m। আবার কি জানো, M-টা বড় ভারী বস্তুরে, তাহলে এইটা মানে হচ্ছে M/m গ্রেটার দেন 1 থেকে বেশি হবে, এটা বড় সবসময়। এটা 5 হলে এটা 4, ঠিক আছে। এটা 8 হলে এটা সবসময় বেশি হবে। তাহলে কি হচ্ছে, তাহলে হালকা বস্তুর গতিশক্তি সবসময় বেশি হবে। দেখো এখানে কি করেছে, করে দেওয়া হয়েছে। তাহলে M/m উল্টে গেল কীভাবে বুঝতে পেরেছো, ভিডিও দেখে নেবে। এবার আমরা জানি যেহেতু M গ্রেটার দেন m, তাহলে উল্টোটা হয়ে যাবে ঠিক E1 গ্রেটার দেন এটা। বুঝে গেল, হালকা বস্তুর গতিশক্তি সবসময় বেশি। আচ্ছা, নিজের প্রতিটি একটি করে উদাহরণ দাও। অভিকর্ষ বলের কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। গ, বস্তু স্মরণ করলে অভিকর্ষ বল কোনো কাজ করছে না। এটা কী হবে উদাহরণ, এটি বস্তুকে যখন বস্তু ওপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে, আবার বস্তুকে যখন উপরে তোলা হলো, সেক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। আবার একটি সুটকেস যখন অনুভূমিক তলে এক স্থান থেকে অন্য স্থানে বস্তুর স্মরণ করালে অভিকর্ষ বল কোনো কাজ করে না, যেহেতু পরস্পরের সাথে লম্ব, যেহেতু অভিকর্ষ বল আর সুটকেস পরস্পরের সাথে লম্ব, তাই এখানে কোনো কাজ করে না। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে যদি বুঝতে পারো তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।